একজন ফুটবলারের বয়স মাত্র ১৯, এখনো সিনিয়র কিংবা জাতীয় দলে অভিষেক হয়নি, এমনকি এই মুহূর্তে তার ক্লাব ক্যারিয়ারও খুব একটা স্ট্যাবল নয়। তবুও তাকে নিয়ে বাংলাদেশের ফুটবলে এত আলোচনা ঠিক কী কারণে? কারণ তার ফুটবলের হাতেখড়ি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো একাডেমিতে। সেখানে ৪ বছর বয়সভিত্তিক ফুটবল শেখার পর খেলেছেন বার্নলির অনূর্ধ্ব ১৮ দলে। আর এখন সেই ইংলিশ ফুটবল কাঠামো থেকে উঠে আসা একজন তরুণ ফুটবলারই বাংলাদেশের লাল সবুজের জার্সিতে নিজের শেকড় খুঁজতে এসেছেন। নাম অ্যাডাম আব্বাস। কিন্তু প্রশ্ন হচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বেড়ে ওঠা মানেই কি তিনি বাংলাদেশের ফুটবলে বড় তারকা হয়ে যাবেন? অবশ্যই না, কারণ একাডেমির নাম দিয়ে জাতীয় দলে জায়গা পাওয়া যায় না। আর ১৯ বছর বয়সে একজন ফুটবলারের সম্ভাবনা আর বাস্তব পারফরমেন্স দুটি এক জিনিসও নয়। তবে অ্যাডামের ক্ষেত্রে কৌতূহলের জায়গাটা অন্য জায়গায়। তিনি এমন কিছু গুণ নিয়ে এসেছেন যেগুলোর প্রয়োজন বাংলাদেশের ফুটবলে বহুদিনের। তাহলে কে এই অ্যাডাম আব্বাস? কি পারেন তিনি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ভবিষ্যতে তিনি কিভাবে বাংলাদেশের জাতীয় দলের জন্য সত্যিকারের ভ্যালু অ্যাড করতে পারবেন। তো চলুন শুরু করি। অ্যাডাম আব্বাসের জন্ম ইংল্যান্ডে ২০০৭ সালের ফেব্রুয়ারিতে। বর্তমানে তার বয়স ১৯। তার উচ্চতা প্রায় ১.৮০ মিটার এবং মূল পজিশন রাইট উইঙ্গার। তবে বাঁ প্রান্ত ও সেন্টার ফরওয়ার্ড হিসেবেও খেলতে পারেন তিনি। তার পারিবারিক শেকড় বাংলাদেশে। তার নানা নানি বাংলাদেশি, মা ব্রিটিশ এবং বাবা জ্যামাইকান বংশোদ্ভূত। ফলে অ্যাডামের বেড়ে ওঠা পুরোপুরি ইংল্যান্ডের ফুটবল পরিবেশে হলেও বাংলাদেশের সঙ্গে তার পারিবারিক যোগটা খুবই সরাসরি। আর তার ফুটবলীয় পরিচয়ের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে, অ্যাডাম প্রায় ৪ বছর ম্যানচেস্টার ইউনাইটেডের বয়সভিত্তিক কাঠামোই ছিলেন। এরপর ২০২৩ সালে বার্নলির অনূর্ধ্ব ১৮ দলে যান। বার্নলির সঙ্গে তার পথ অবশ্য দীর্ঘ হয়নি, ইনজুরির কারণে চুক্তি নবায়ন হয়নি বলে জানা যায়। এরপর ইংল্যান্ডের নন লিগ ফুটবলে উদেনশো টাউনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে বাংলাদেশের জন্য আরও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে ঠিক মাঠের বাইরে। বাফুফে তার ভিডিও ফুটেজ ও বায়োডাটা বিশ্লেষণ করে আগ্রহী হয়। এপ্রিল থেকেই তাকে নিয়ে কাজ শুরু করে টেকনিক্যাল বিভাগ। এরপর পাসপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্রের প্রক্রিয়া সম্পূর্ণ করে তাকে অনূর্ধ্ব ২০ ক্যাম্পে আনা হয়েছে। এখন তিনি বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলের ক্যাম্পে রয়েছেন। অর্থাৎ এটা শুধু সম্ভাবনার গল্প নয়, বাংলাদেশের ফুটবল সেটআপে তার যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কিন্তু অ্যাডামের সক্ষমতাগুলো ঠিক কোথায় কোথায়? অ্যাডামের সবচেয়ে বড় শক্তি সম্ভবত তার উইং প্লে। তিনি রাইট উইং থেকে আক্রমণে উঠতে পারেন, আবার বাঁ প্রান্তেও খেলতে পারেন। প্রয়োজনে সেন্টার ফরওয়ার্ড হিসেবেও ব্যবহার করা যায় তাকে। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ফুটবলে উইঙ্গার মানেই অনেক সময় শুধু বল নিয়ে দৌড়ানো নয়, আন্তর্জাতিক পর্যায়ে একজন কার্যকর উইঙ্গারকে একই সঙ্গে কয়েকটি কাজ করতে হয়। বল নিয়ে ডিফেন্ডারকে কাটানো, জায়গা তৈরি করা, বক্সে ঢোকা, শেষ পাসটা দেওয়া, নিজের শট নেওয়া এবং বল হারানোর পর দ্রুত প্রেস করা। তবে অ্যাডাম সম্পর্কে বাংলাদেশ দলের কোচিং স্টাফের প্রাথমিক মূল্যায়নও বেশি ইতিবাচক। অনুশীলনে তার ড্রিবলিং এবং পাসিং কোচ জেরার্ড এমলিন জোনসের নজর কেড়েছে। তাকে শুধু গোলদাতা নয়, গোল তৈরির ক্ষমতা সম্পন্ন আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবেও দেখা হচ্ছে। অর্থাৎ তার সম্ভাব্য ভ্যালু শুধু গোল করা নয়, গোলের আগে যে কাজটা হয় ঠিক সেটাতেও। আর এখানেই অ্যাডামের প্রোফাইল বাংলাদেশের জন্য বেশ অ্যাট্রাক্টিভ, কারণ বাংলাদেশের আক্রমণে প্রায় দেখা যায় প্রতিপক্ষের ডিফেন্সের শেষ লাইনে গিয়ে বল পৌঁছালেও সেখান থেকে কার্যকর সুযোগ তৈরি করা কঠিন হয়ে যায়। বল হারিয়ে ফেলা অহরহ ঘটনা। তাই অ্যাডাম আব্বাসের মতো একজন সরাসরি ডিফেন্ডারকে আক্রমণ করতে সক্ষম উইঙ্গার সেই সমস্যার একটা সমাধান হতে পারেন। তাহলে বাংলাদেশের ফুটবলে তিনি কি কি ভ্যালু অ্যাড করতে পারেন? প্রথম ভ্যালু হতে পারে গতি ও 1-on-1। বাংলাদেশের আক্রমণে এমন খেলোয়াড় দরকার যে শুধু পাস দিয়ে দাঁড়িয়ে থাকবে না, প্রতিপক্ষের ফুলব্যাককে সামনে পেলে তাকে চ্যালেঞ্জ করবে। অ্যাডামের ড্রিবলিং সক্ষমতা যদি আন্তর্জাতিক পর্যায়েও কার্যকর হয়, তাহলে বাংলাদেশের আক্রমণেও ধরন বদলাতে পারে। দ্বিতীয়ত, আক্রমণের বৈচিত্র্যতা। ধরুন বাংলাদেশ ৪-৩-৩ ফরমেশনে খেলছে, এক পাশে একজন উইঙ্গার ভেতরে ঢুকছেন, অন্য পাশে অ্যাডাম থাকছেন ওয়াইড পজিশনে। তখন প্রতিপক্ষের ডিফেন্সকে দুই প্রান্তে নজর রাখতে হবে। আর অ্যাডাম যদি বল পায় ১ বনাম ১ পরিস্থিতি তৈরি করতে পারেন, তাহলে ফুলব্যাককে পিছিয়ে যেতে বাধ্য করা সম্ভব। এর ফলে শুধু অ্যাডামের জন্য নয়, তার সতীর্থদের জন্যও জায়গা তৈরি হবে। তৃতীয়ত হতে পারে ট্রানজিশন। বাংলাদেশ শক্তিশালী দলের বিপক্ষে অনেক সময় নিচ থেকে খেলতে বাধ্য হয়, সেক্ষেত্রে দ্রুত কাউন্টার অ্যাটাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন গতিশীল উইঙ্গার বল পাওয়ার সঙ্গে সঙ্গেই সামনে দৌড়াতে পারলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রক্ষণ থেকে আক্রমণে যাওয়া সম্ভব। এখানেও অ্যাডামের মতো প্রোফাইল বেশ ইম্পর্টেন্ট। আর চতুর্থ বিষয়টি হয়তো সবচেয়ে বড়, দলের মধ্যে
কম্পিটিশন তৈরি করা। জাতীয় দলের জায়গা কারোর জন্য স্থায়ী হওয়া উচিত নয়। যদি অ্যাডাম ভবিষ্যতে সিনিয়র পর্যায়ে উঠে আসেন এবং নিয়মিত পারফর্ম করেন, তাহলে একই পজিশনে থাকা অন্য খেলোয়াড়দেরও নিজেদের জায়গা ধরে রাখার জন্য আরও ভালো খেলতে হবে। অর্থাৎ তিনি শুধু একজন খেলোয়াড় নন, তিনি স্কোয়াড কম্পিটিশন তৈরি করতেও পারেন। তবে এখানে সবচেয়ে বড় ভুল হবে অ্যাডামকে বাংলাদেশের ফুটবলের সব সমস্যার সমাধান হিসেবে দেখা। তিনি আসলে সেটা নন। বাংলাদেশের সমস্যা কাঠামোগত। তিনি একজন ভালো উইঙ্গার, নির্দিষ্ট কিছু সমস্যা অবশ্যই কমাতে পারেন। বাংলাদেশের আক্রমণ অনেক সময় নির্ভর করে ব্যক্তিগত মুহূর্তের ওপর। একজন উইঙ্গার যদি নিয়মিত প্রতিপক্ষের ডিফেন্সের চাপ তৈরি করতে পারেন, তাহলে সুযোগ তৈরির সংখ্যা বাড়তে পারে। উইং থেকে শুধু ক্রস নয়, কাটব্যাক, থ্রো পাস কিংবা ড্রিবল করে বক্সে ঢোকা, এই বৈচিত্র্য একজন স্ট্রাইকারকে আরো বেশি সুযোগ তৈরি করতে পারে। বাংলাদেশ যখন বল পুনরুদ্ধার করে, তখন সামনে দ্রুত অপশন না থাকলে আক্রমণ আবার ধীর হয়ে যায়। অ্যাডামের মতো ফাস্ট উইঙ্গার সেই ট্রানজিশনকে আরো ফাস্ট করতে পারে। যদিও ম্যানচেস্টার ইউনাইটেড বা বার্নলির একাডেমিতে থাকার অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক ফুটবলের সমান অভিজ্ঞতা দেয় না, কিন্তু ইংল্যান্ডের উন্নত একাডেমি পরিবেশে যে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল শিক্ষা তিনি পেয়েছেন, সেটা বাংলাদেশের তরুণ ফুটবলারদের জন্য মূল্যবান হতে পারে। এখন প্রশ্ন, তিনি জাতীয় দলে কিভাবে আসবেন? অ্যাডাম এখনই সিনিয়র জাতীয় দলে ঢুকে যাবেন এমনটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। বর্তমানে তিনি এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ আছে বি গ্রুপে, যেখানে উজবেকিস্তান, সিরিয়া ও ভারতের বিপক্ষে খেলবে। বাছাই পর্বে বাংলাদেশের ম্যাচগুলো 31 আগস্ট, 3রা সেপ্টেম্বর ও 6 সেপ্টেম্বর। অর্থাৎ অ্যাডামের সামনে খুব দ্রুত নিজের সক্ষমতা প্রমাণের সুযোগ আছে। এখানে শুধু গোল করলেই হবে না, কোচ দেখবেন তিনি কতটা প্রেস করতে পারেন, কতটা দ্রুত সিদ্ধান্ত নেন, বল হারানোর পর তিনি কি করতে পারেন, শারীরিকভাবে তিনি কতটা প্রস্তুত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউরোপীয় ফুটবল পরিবেশ থেকে এসে বাংলাদেশের দলীয় কাঠামোর সঙ্গে কতটা মানিয়ে নিতে পারেন। এরপর পারফরমেন্স ভালো হলে জাতীয় দলের দরজা খুলে গেলেও যেতে পারে। আইনগত দিক থেকেও তার বাংলাদেশের প্রতিনিধিত্বের বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। ফিফার নিয়ম অনুযায়ী একাধিক জাতীয়তার ক্ষেত্রে খেলোয়াড়ের সংশ্লিষ্ট দেশের নাগরিকত্বের পাশাপাশি নির্দিষ্ট সংযোগের শর্ত পূরণ করতে হয়, আর এর মধ্যে মা বাবা, দাদা দাদি, নানা নানির জন্মস্থানও অন্তর্ভুক্ত। অ্যাডামের বাংলাদেশি নানা নানির পারিবারিক শেকড় তাই তার বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতার প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ। তবে তাকে জাতীয় দলে পারফরমেন্সের ভিত্তিতেই আসতে হবে। অ্যাডাম আব্বাসের গল্পটা আসলে শুধু একজন ফুটবলারের গল্প নয়, এটা বাংলাদেশ ফুটবলের বদলে যাওয়ার একটা চিন্তার গল্প। একসময় বাংলাদেশের ফুটবল নিজেদের প্রতিভার ওপরে প্রায় পুরোপুরি নির্ভর করত। এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের খুঁজে বের করা হচ্ছে। হামজা চৌধুরী দেখিয়েছেন বিদেশে বেড়ে ওঠা একজন ফুটবলার বাংলাদেশের জাতীয় দলের মানকে কতটা উপরে তুলতে পারেন। এখন অ্যাডামের সামনে আরেকটি পরীক্ষা, তবে তার ক্ষেত্রে প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখা জরুরি। ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে খেলেছেন, এটা তার পরিচয়ের অংশ, তার ভবিষ্যতের নিশ্চয়তা নয়। তার আসল পরিচয় তৈরি হবে বাংলাদেশের জার্সিতে। তিনি কি নিয়মিত একজন ডিফেন্ডারকে 1 বনাম 1 পরিস্থিতিতে হারাতে পারবেন? তিনি কি আন্তর্জাতিক ফুটবলের গতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন? তিনি কি গোলের পাশাপাশি অ্যাসিস্ট দিতে পারবেন? তিনি কি চাপের ম্যাচে সিদ্ধান্ত নিতে পারবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, 19 বছর বয়সী অ্যাডাম আব্বাস কি একদিন হামজা চৌধুরীর মতোই বাংলাদেশের ফুটবলের আরেকটি বড় প্রবাসী সম্পদ হয়ে উঠতে পারবেন? উত্তরটা এখনো অজানা, কিন্তু একটা বিষয় নিশ্চিত, বাংলাদেশের ফুটবলে অ্যাডামের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি এখনো লেখা হয়নি। সেটা শুরু হতে যাচ্ছে যশোরের ক্যাম্প থেকেই, আর হয়তো একদিন শেষ হবে বাংলাদেশের সিনিয়র জাতীয় দলের লাল সবুজের জার্সিতে।